কর্নেল তাহেরেরা ছিল বাঙালি জাতীয়তাবাদের অনুসারী এবং তাদেরকে সেভাবেই প্রেসক্রাইব করা হয়েছিল। সে কারণে তাকে জিয়াউর রহমানকে বন্দী করা হয়েছিল। এবং জিয়াউর রহমানকে যে বন্দী করা হলো, জিয়াউর রহমান এই বন্দিত্ব থেকে তিনি মুক্তি পাবেন এটি তিনি ভেবেছেন কিনা আমি জানি না। পৃথিবীর ইতিহাসে কোনো সামরিক ঘটনায় এই ধরনের বন্দি মুক্তি পেয়েছে এটা খুব রেয়ার ঘটনা। এটি হলো আসলে এক ধরনের ভাগ্য জিয়াউর রহমানের, কিংবা জিয়াউর রহমান বাংলাদেশের একজন রাষ্ট্রনায়ক হবেন, তিনি একটি এক্সাম্পল সৃষ্টি করবেন, হয়তো সেজন্যই আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছিলেন। আর আমরা সাহসের দিক থেকে অনেক বেশি দুঃসাহসী বলবো, কিন্তু পলিসির দিক থেকে এতই দুর্বল, পলিসির দিক থেকে আমাদের এখানকার শিক্ষিত মানুষগুলো এত বেশি পশ্চাৎপদ, আমাদের সেই কবেকার ব্রিটিশের আইনগুলো এখনো সব জলজান্ত আছে। অথচ পৃথিবী কোথায় চলে গেছে, প্রত্যেকটা বিষয়ে পৃথিবী এগিয়ে গেছে আধুনিকতার দিকে, সমসাময়িকতার দিকে, কিংবা এখন পোস্ট মডার্নিজম আমরা শুনছি যে উত্তর আধুনিকতাকেও ছাড়িয়ে যাচ্ছে। সেখানে আমরা সেই প্রাচীন যুগের আইনের মধ্যে পড়ে আছি, যারা ব্রিটিশ যা দিয়ে গেছে, লর্ড কর্নওয়ালিস যা করেছিল সেটার মধ্যে। আমাদের শিক্ষা ব্যবস্থা সেখানে, আমাদের আদালত সেখানে, আমাদের বিচার ব্যবস্থা সেখানে, আমাদের ল গুলো এখনো সেখানে। এটি একটা বিস্ময়কর ব্যাপার, পৃথিবীর কোথাও এই কাহিনী কিন্তু নেই। তাহলে আমাদের শিক্ষিত মানুষ যারা অনেক ডিগ্রিধারী, বহু ডিগ্রি নিচ্ছেন, তারা ডিগ্রিগুলো কি কাজে লাগে? আরেকটা বিস্ময়কর ব্যাপার হলো এখানকার মানুষের পজিটিভ দিক যেমন নেগেটিভ দিকগুলো আমি এখন বলছি, সেটা হলো আরেকটি নেগেটিভ দিক হলো এখানকার মানুষেরা নিজের চিন্তা চেতনাকে কখনো সত্য মিথ্যার ফারাক করার জন্য ব্যবহার করে না। একটি বয়ান কেউ তৈরি করে দিল, সেই বয়ান নিয়ে সে ছুটতে থাকে। একজনের বিরুদ্ধে এটা ট্যাগিং দিল, সেই ট্যাগ দিতেই থাকে, সেটা সত্য কি মিথ্যা এই যাচাই কিন্তু করছে না। অথচ একজন মানুষের শিক্ষার সবচেয়ে বড় ধাপ হলো বা ব্যারোমিটার হলো সে সত্য এবং মিথ্যার ব্যবধানটা শিখবে। আমরা সেটা শিখিনি। আমি একটু বাংলাদেশ প্রসঙ্গে আসতে চাই। একদম 1975 সালে 7ই নভেম্বর যে বিপ্লবটি হলো, বিপ্লব ও সংহতি তৈরি হলো সেনাবাহিনী এবং সাধারণ জনগণের মধ্যে, আমি ছোট করে যদি বলি যে সেই সময় কর্নেল তাহের উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন প্রেসিডেন্ট জিয়াকে বন্দিত্ব মুক্ত করবার জন্যে। তো যেটা ইতিহাস থেকে শোনা যায় যে কর্নেল তাহেরের প্রতিশ্রুতি অনুযায়ী তিনি শহীদ মিনারে যাবেন এবং কর্নেল তাহেরের সঙ্গে ঘোষণা দেবেন যে সমাজতান্ত্রিক একটা রাষ্ট্র হবে। কিন্তু সিপাহী জনতা যখন প্রেসিডেন্ট জিয়াকে রাজপথে আনলেন বের করে, তখন আসলে তিনি কর্নেল তাহেরের সেই সমাজতান্ত্রিক চিন্তায় আর আবিষ্ট হলেন না। তিনি নিজের মতো করে চিন্তা করলেন এবং সেই দিন রাজপথে তার সঙ্গে যে জনতা ছিল, ইসলামপন্থী মানুষ, নারায়ে তাকবীর স্লোগান উঠেছিল ঢাকার রাজপথে, এবং পরবর্তীতে তিনি সেই পথেই হেঁটেছেন, কর্নেল তাহেরের পথে হাঁটেননি। এটাকে আপনি কিভাবে দেখেন? এখানে ইতিহাসটা কিছুটা বিকৃত হয়ে আসলে আসছে আমাদের কাছে। জিয়াউর রহমানকে যখন আটক করা হলো, আটক করেছে কারা? তারা কি বাংলাদেশের কেউ? বাংলাদেশের, ঠিক আছে, কিন্তু বাংলাদেশ পন্থী নন তারা। এবং কর্নেল তাহেরের সাথে আদর্শগতভাবে জিয়াউর রহমানের আগে থেকেই বিরোধ ছিল এইটুকু যে জিয়াউর রহমান খাঁটি বাংলাদেশের মানুষ, তিনি বাংলাদেশের মাটি ও মানুষকেই বুকে ধারণ করেছেন, যেটি কর্নেল তাহেররা ধারণ করতে পারেননি। তারা বরং ধার করা কিছু বুদ্ধিকে নিয়ে চলেছেন সব সময়, এবং তাদের অনুসারী যারা স্টিল নাও আজকের দিনেও সেই ধার করা বুদ্ধি নিয়ে তারা চলছে। কিন্তু জিয়াউর রহমান এই জায়গায় থাকেননি। জিয়াউর রহমানের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, তিনি ছাত্র জীবন থেকে এই মাটিকে, এই মানুষকে স্টাডি করেছেন। তার স্টাডির মাত্রাটা ছিল ভিন্ন। তিনি এখানকার জনগণের বৈশিষ্ট্যকে, ক্যারেক্টারকে, এখানকার মানুষের যে অল্পে তুষ্ট, অল্পে যেমন শান্ত হয়ে যাওয়া, খুশি হয়ে যাওয়া, আবার অল্পে সে রাগান্বিত হয়ে যাওয়া, এই জিনিসগুলো খুব ভালো করে বুঝতেন। বুঝার কারণে তিনি দেখবেন জিয়াউর রহমানের কয়েকটি লেখা আছে। তার একটি হলো বাংলাদেশের জাতীয়তাবাদ, একটি লেখা হলো বাংলাদেশের পথ,
এই বাংলাদেশের পথ নামে যে লেখাটি, এটি আপনি পড়লে দেখবেন এখানে তিনি এখানকার জনগণের বৈশিষ্ট্যকে ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করেছেন। এখানকার মানুষের, শিক্ষিত মানুষের বৈশিষ্ট্য কী, অশিক্ষিত মানুষের বৈশিষ্ট্য কী, এখানকার নাগরিক যারা এদের সংস্কৃতি কেমন, এবং গ্রামে যারা চাষা বুষা জেলে তাঁতি এদের সংস্কৃতি কী, এগুলার ইঙ্গিতধর্মী ব্যাখ্যা কিন্তু আছে। যে কারণে তিনি বাংলাদেশি জাতীয়তাবাদকে এখানে আবিষ্কার করেছেন। ছিল এখানে বাঙালি জাতীয়তাবাদ। আপনি যে কর্নেল তাহেরের কথা বললেন, এই কর্নেল তাহেরেরা ছিল বাঙালি জাতীয়তাবাদের অনুসারী এবং তাদেরকে সেভাবেই প্রেসক্রাইব করা হয়েছিল। সে কারণে তাকে জিয়াউর রহমানকে বন্দি করা হয়েছিল। এবং জিয়াউর রহমানকে যে বন্দি করা হলো, জিয়াউর রহমান এই বন্দিত্ব থেকে তিনি মুক্তি পাবেন এটি তিনি ভেবেছেন কিনা আমি জানি না। পৃথিবীর ইতিহাসে কোনো সামরিক ঘটনায় এই ধরনের বন্দি মুক্তি পেয়েছে, এটা খুব রেয়ার ঘটনা। এটি হলো আসলে এক ধরনের ভাগ্য জিয়াউর রহমানের, কিংবা জিয়াউর রহমান বাংলাদেশের একজন রাষ্ট্রনায়ক হবেন, তিনি একটি এক্সাম্পল সৃষ্টি করবেন, হয়তো সেজন্যই আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছিলেন। তিনি সেখান থেকে যে ফিরে আসলেন, যেটি আপনি বললেন যে শুধু ইসলামপন্থী না, আসলে বাংলাদেশের মানুষ তো বিশ্বাসী মানুষ। এখানকার মাটির সাথে বিশ্বাসের একটি সম্পর্ক আছে। আমাদের উত্তর পূর্ব কোণায় শাহজালাল শুয়ে আছে, আমাদের উত্তর পশ্চিমে খানজাহান শাহ মাকদুম শুয়ে আছে, আমাদের দক্ষিণ পশ্চিমে খানজাহান আলী, আর এদিকে বারো আউলিয়া, উত্তর পূর্ব দক্ষিণ কোণায় বারো আউলিয়া শুয়ে আছে। আর তিতুমির থেকে শুরু করে হাজী শরীয়তুল্লাহ পর্যন্ত এরা যে আন্দোলনগুলো, মুভমেন্টগুলো দাঁড় করিয়েছিলেন, সেটারই একটি ধারাবাহিকতা কিংবা তারই একটি রক্তের উষ্ণতা ছিল জিয়াউর রহমানের মধ্যে। তিনি সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশকে নির্মাণ করার চেষ্টা করেছেন এবং এমন একটি বাংলাদেশের স্বপ্ন তিনি দেখতেন যে বাংলাদেশ কি স্বনির্ভর হবে, যে বাংলাদেশ আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকবে, বেড়ে উঠবে, যে বাংলাদেশ বিশ্বের মধ্যে বিশ্বকে লিড করবে, এরকম একটি মেন্টালিটি তার ছিল এবং তিনি তাই করেছেন। তিনি কিন্তু নেতৃত্ব দিয়েছেন। তার চিন্তা থেকে সার্ক প্রতিষ্ঠিত হয়েছে, তার চিন্তার কারণে ইরান ইরাকের যুদ্ধ বন্ধ হয়েছে, তার চিন্তার কারণে সৌদি আরবের তখনকার শাসক যারা ছিলেন তাদের অনেক কিছু বদল হয়েছে। এবং বাংলাদেশ থেকে যে শ্রমিক নেয়া যে বিষয়টি, সেটি তার সময়ই হয়েছে। তাকে অফার দিয়েছিল যে আপনি কি চান, কত টাকা চান। তিনি বলছেন আমি টাকা চাই না, আমি চাই আমাদের শ্রম আছে, আপনার টাকা আছে, আমরা শ্রম দিব, আপনি টাকা দেবেন, আমাদের শ্রমিক নেন। ঠিক তারা তাই করেছে। সুতরাং এই বিষয়টি সত্যি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। 1 জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত change.tv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। change.tv.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন, পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নেই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। change.tv.press এক ফোঁটা হলুদ নেই।
হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।